আমরা চিড়িয়াখানায় গেলাম, বাঁদরদের বাদাম খাওয়ালাম, তাদের লাফালাফি ঝাঁপাঝাঁপি দেখলাম। তারপর হাতির পিঠে চড়লাম, 10 টাকা করে টিকিট। তারপর গেলাম শিম্পাঞ্জি দেখতে। শিম্পাঞ্জি দেখে তেমন মজা পাওয়া গেল না, কারণ তার অবস্থা বাদলের মতো, খুবই বিমর্ষ। আমরা একটা কলা ছুঁড়ে দিলাম, সে ফিরেও তাকালো না। বাঁদর গোত্রীয় প্রাণী, অথচ কলার প্রতি আগ্রহ নেই, এই প্রথম দেখলাম। বাদলকে বললাম, চল জিরাফ দেখি। বাদল শুকনো গলায় বলল, জিরাফ দেখে কি হবে? জিরাফের লম্বা গলা দেখে যদি তোর মনটা ভালো হয়। আমার মন ভালো হবে না, আমি এখন বাসায় চলে যাব। যা, চলে যা, আমি সন্ধ্যা পর্যন্ত থাকবো। সন্ধ্যাবেলা সব পশু পাখি একসঙ্গে ডাকাডাকি শুরু করে, ইন্টারেস্টিং একটা ব্যাপার। কোনো ইন্টারেস্টিং ব্যাপারে আমি এখন আর আগ্রহ বোধ করছি না। তাহলে যা, বাড়িতে গিয়ে লম্বা ঘুম দে। তুমি আখিকে টেলিফোন করবে না? করব, এখন করো। চিড়িয়াখানায় কার্ড ফোন আছে, আমার কাছে কার্ড আছে। তুই কি ফোন কার্ড সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস নাকি? এ পর্যন্ত ওই বাড়িতে কবার টেলিফোন করেছিস? 2 বার। তোর সঙ্গে কথা বলেনি? না। তোর সঙ্গেই কথা বলেনি, আমার সঙ্গে কি আর বলবে? তোমার সঙ্গে বলবে, কারণ তুমি হচ্ছ হিমু। টেলিফোন করে কি বলবো? বাদল চুপ করে রইল। আমি হাসি মুখে বললাম, তুই নিশ্চয়ই চাস না কেমন আছো, ভালো আছো টাইপ কথা বলে রিসিভার রেখে দিই। মেয়েটাকে আমি কি বলবো সেটা বলে দে। তোমার যা ইচ্ছা তাই বলো। আমি কি বলবো আঁখি শোনো, মগবাজার কাজী অফিস চেনো? এক কাজ করো, রিক্সা করে কাজী অফিসে চলে আসো। আমি বাদলকে নিয়ে দাঁড়িয়ে আছি, তুমি এলে তোমাদের বিয়ে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। বাদল মাথা নিচু করে ফেললো, মনে হচ্ছে সে খুবই লজ্জা পাচ্ছে। প্রায় ফিসফিস করে বলল, তুমি আসতে বললে আঁখি চলে আসবে। তোর তাই ধারণা? তুই কিন্তু ভালোই বোকা। আমি বোকা হই যাই হই, তুমি হচ্ছ হিমু, তুমি যা বলবে তাই হবে। আচ্ছা, পরীক্ষা হয়ে যাক, আমি আঁখিকে আসতে বলি। বলবো? বাদল প্রায় অস্পষ্ট স্বরে বলল, বলো। বেশ কয়েকবার টেলিফোন করা হলো, ওপাশ থেকে কেউ ফোন ধরছে না। বাদল শুকনো মুখে দাঁড়িয়ে আছে। বাদলকে দেখে খুবই মায়া লাগছে। মায়া লাগলেও কিছু করার নেই, পৃথিবীতে বেঁচে থাকতে হলে প্রতি পদপদে মায়াকে তুচ্ছ করতে হয়। কোনো ভদ্রলোক যদি বিয়ের 2 বছরের মাথায় সন্তান প্রসবজনিত জটিলতায় স্ত্রী বিয়োগ হয়, তিনি যদি আর বিয়ে না করেন এবং বাকি জীবন কাটিয়ে দেন সন্তানকে বড় করার জটিল কাজে, তখন তার ভেতর নানান সমস্যা দেখা দেয়। সমস্যার মূল কারণ অপরাধবোধ। স্ত্রীর মৃত্যুর জন্য তিনি নিজেকে দায়ী করেন। সন্তানের জন্ম না হলে স্ত্রী মারা যেত না। সন্তানের জন্মের জন্য তার ভূমিকা আছে, এই তথ্য তার মাথায় ঢুকে যায়। মাতৃহারা সন্তানকে মাতৃস্নেহ বঞ্চিত করার জন্যেও তিনি নিজেকে দায়ী করেন। তার নিজের নিঃসঙ্গতার জন্যেও তিনি নিজেকে দায়ী করেন। তিনি সংসারে বেঁচে থাকেন অপরাধীর মতো। যতই দিন যায় তার আচার আচরণ, জীবনযাপন পদ্ধতি ততই অসংলগ্ন হতে থাকে। স্ত্রী জীবিত অবস্থায় তাকে যতটা ভালোবাসতেন, মৃত্যুর পর তার চেয়ে অনেক বেশি ভালোবাসতে শুরু করেন। সেই ভালোবাসাটা চলে যায় অসুস্থ পর্যায়ে। আশরাফুজ্জামান সাহেবকে দেখে আমার তাই মনে হলো। মীরার বাবার নাম আশরাফুজ্জামান, একসময় কলেজের শিক্ষক ছিলেন। স্ত্রীর মৃত্যুর পর চাকরি ছেড়ে দেন। এটাই স্বাভাবিক। অস্থিরতায় আক্রান্ত একটা মানুষ স্থায়ীভাবে কিছু করতে পারে না। বাকি জীবনে তিনি অনেক কিছু করার চেষ্টা করেছেন। ইন্স্যুরেন্স কোম্পানির কাজ, ট্রাভেলিং এজেন্সির চাকরি থেকে ইনডেন্টিং ব্যবসা, টুকটাক ব্যবসা সবই করেছে। এখন কিছু করছেন না। পৈতৃক বাড়ি ভাড়া দিয়ে সেই টাকায় সংসার চালাচ্ছেন। সংসারে 2টি মাত্র মানুষ থাকায় তেমন অসুবিধা হচ্ছে না। ভদ্রলোকের প্রচুর অবসর। এই অবসরের সবটাই কাটাচ্ছেন মৃত মানুষের সঙ্গে যোগাযোগের পদ্ধতি উদ্ভাবনে। ভদ্রলোক খুব রোগা, বড় বড় চোখ, চোখের দৃষ্টিতে ভরসা হারানো ভাব। বয়স 50-এর কাছাকাছি। এই বয়সে মাথার কাঁচা পাকা চুল থাকার কথা, তার মাথায় সব চুলই পাকা। ধবধবে সাদা চুলে ভদ্রলোকের মধ্যে ঋষি ঋষি ভাব চলে এসেছে। তার গলার স্বর খুব মিষ্টি, কথা বলার সময় একটু ঝুঁকে কাছে আসেন। তার হাত খুবই সরু, মৃত মানুষের হাতের মতো বিবর্ণ। কথা বলার সময় গায়ে হাত দেওয়ার অভ্যাসও তার আছে। তিনি যতবারই গায়ে হাত দিয়েছেন আমি ততবারই চমকে উঠেছি। আপনার নাম হিমু? জি। মানিব্যাগ নিয়ে রাতে আপনি যখন এসেছিলেন তখন আপনার চেহারা একরকম ছিল, এখন অন্য রকম। আমি বললাম, তাজমহল দিনের এক এক আলোয় এক এক রকম দেখা যায়।
মানুষ তো তাজমহলের চেয়েও অনেক উন্নত শিল্পকর্ম, মানুষের চেহারারও বদলানো কথা। আমার ধারণা ছিল আপনি মানুষ না। এখন কি ধারণা আমি মানুষ? আশরাফুজ্জামান সাহেব সরু চোখে তাকিয়ে রইলেন। তার চোখে মুখে এক ধরনের অস্বস্তি। মনে হচ্ছে তিনি আমার ব্যাপারে এখনো সংশয় মুক্ত না। আমি হাসি মুখে বললাম, একদিন দিনের বেলা এসে আপনাকে দেখব। রোদে দাঁড়ালে আমার ছায়া পড়ে। আশরাফুজ্জামান সাহেব নিচু গলায় বললেন, মানুষ না, কিন্তু মানুষের মতো জীবদেরও ছায়া পড়ে, তাই নাকি? জি, এরা মানুষদের মধ্যেই বাস করে। ও আচ্ছা, আমি অনেক কিছু জানি, কিন্তু কাউকে মন খুলে কথা বলতে পারি না। কেউ আমার কথা বিশ্বাস করবে না, পাগল ভাববে। মীরাকেও আমি তেমন কিছু বলি না। আমাকে বলতে চাচ্ছেন? জি না। বলতে চাইলে বলতে পারেন। আচ্ছা, আমাকে দেখে কি আপনার মনে হয় আমি অসুস্থ? না, তা মনে হচ্ছে না। মীরার ধারণা আমি অসুস্থ। যতই দিন যাচ্ছে ততই তার ধারণা প্রবল হচ্ছে, অথচ আমি জানি আমি খুবই সুস্থ স্বাভাবিক মানুষ। আমার অস্বাভাবিক বলতে এইটুকু যে মীরার মার সঙ্গে আমার দেখা হয়, কথাবার্তা হয়। তাই বুঝি? জি, মানি ব্যাগ হারিয়ে গেল। আমি খুবই আপসেট হয়ে বাসায় এসেছি। আমি মোটামুটিভাবে দরিদ্র মানুষ, এতগুলি টাকা। মীরাকে খবরটা দিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছি। তখন মীরার মার সঙ্গে আমার কথা হলো। সে বলল, তুমি মন খারাপ করো না, টাকা আজ রাতেই ফেরত পাবে। আমি মীরাকে বললাম। সে হেসেই উড়িয়ে দিল। হেসে উড়িয়ে দেওয়াটা ঠিক হয়নি। টাকা তো সেই রাতেই ফেরত পেয়েছিলেন, তাই না? জি। মীরার মা সারা জীবন আমাকে নানাভাবে সাহায্য করেছে, এখনো করছে। ওনার নাম কি? ইয়াসমিন। উনি কি সরাসরি আপনার সঙ্গে কথা বলেন, না প্ল্যানচেটের মাধ্যমে তাকে আনতে হয়? তিনি নিচু গলায় বললেন, শুরুতে প্ল্যানচেট করে আনতাম, এখন নিজেই আসে। যা বলার সরাসরি বলে। তাকে চোখে দেখতে পান? সবসময় পাই না, হঠাৎ হঠাৎ দেখা পাই। আপনি বোধহয় আমার কোনো কথা বিশ্বাস করছেন না। অবিশ্বাসের একটা হাসি আপনার ঠোঁটে। আমি আপনার সব কথাই বিশ্বাস করছি। আমি তো মিসির আলী না যে সব কথা অবিশ্বাস করব। আমি হচ্ছি হিমু। হিমুর মূল মন্ত্র হচ্ছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। মিসির আলীকে আছেন একজন, তার মূল মন্ত্র হচ্ছে তর্কে মিলায় বস্তু, বিশ্বাসে বহুদূর। তার ধারণা জীবনটা অঙ্কের মতো, একের সঙ্গে এক যোগ করলে সবসময় 2 হবে, কখনো 3 হবে না। 3 কি হয়? অবশ্যই হয়। আপনার বেলায় তো হয়ে গেল। আপনি এবং মীরা 1 1 2 হবার কথা, আপনার বেলায় হচ্ছে 3। মীরার মা কোত্থেকে যেন উপস্থিত হচ্ছেন। আপনি তো বেশ গুছিয়ে কথা বলেন। চা খাবেন? চা কে বানাবে? মীরা তো বাসায় নেই। চা আমিই বানাবো। ঘর সংসারের কাজ সব আমিই করি। চা বানানো, রান্না সব করতে পারি, মোগলাই ডিশও পারি। আপনার কোনো কাজের লোক নেই? না। নেই কেন? মীরার মা পছন্দ করেন না? জি না, আপনি ঠিক ধরেছেন। কোনো কাজের মানুষের সাহায্য ছাড়া মেয়েকে বড় করতে আপনার কোনো সমস্যা হয়নি? সমস্যা তো হয়েছেই, তবে ইয়াসমিন আমাকে সাহায্য করেছে। যেমন ধরুন, মেয়ে রাতে কাঁথা ভিজিয়ে ফেলেছে, আমি কিছু বুঝতে পারছি না, ঘুমে অচেতন। ইয়াসমিন আমাকে ডেকে তুলে বলবে, মেয়ে ভেজা কাঁথায় শুয়ে আছে। বাহ, ভালো তো। মীরার একবার খুব অসুখ হলো, কিন্তু কিছু খেতে পারে না, যা খায় বমি করে ফেলে দেয়, শরীরে প্রবল জ্বর। ডাক্তাররা কড়া কড়া অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, জ্বর সারছে না। তখন ইয়াসমিন এসে বলল, তুমি মেয়েকে ওষুধ খাওয়ানো বন্ধ করো, কাগজি লেবুর শরবত ছাড়া কিছু খাওয়াবে না। আপনি তাই করলেন? প্রথম দিকে করতে চাইনি, ভরসা পাচ্ছিলাম না, কারণ মেয়ের অবস্থা খুব খারাপ, তাকে স্যালাইন দেয়া হচ্ছে। এরকম একজন রোগীর ওষুধপত্র বন্ধ করে দেওয়াটা কঠিন কাজ। অর্থাৎ আপনি আপনার স্ত্রীর কথা পুরোপুরি বিশ্বাস করেননি? জি করেছি, কিন্তু সাহস হচ্ছিল না। মেয়ের অবস্থা আরও যখন খারাপ হলো, তখন প্রায় মরিয়া হয়ে এই ওষুধপত্র বন্ধ করে লেবুর শরবত খাওয়াতে শুরু করলাম। 2 দিনের মাথায় মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে গেল। এরকম ভূত ডাক্তার ঘরে থাকাটা তো খুব ভালো। দয়া করে আমার স্ত্রীকে নিয়ে কোনো রসিকতা করবেন না। আমি এমনিতেই রসিকতা পছন্দ করি না। স্ত্রীকে নিয়ে রসিকতা একেবারেই পছন্দ করি না। চা খাবেন কিনা তা তো বলেননি। চা খাবো। আশরাফুজ্জামান সাহেব চা আনতে গেলেন। সন্ধ্যা 7টার মতো বাজে। পুরো রাত আমার সামনে পড়ে আছে।
আশরাফুজ্জামান সাহেব চা বানাতে থাকুন, আর আমি বসে বসে গুছিয়ে ফেলি রাতে কি কি করব। অনেকগুলি কাজ জমে আছে। আঁখি নামের মেয়েটার সঙ্গে যোগাযোগ হয়নি, যোগাযোগ করতে হবে। টেলিফোন করলেই ওপাশ থেকে পোঁ পোঁ শব্দ হচ্ছে। বাদল কি টেলিফোন নাম্বার ভুল এনেছে? বড় ফুপু জরুরি খবর পাঠিয়েছেন। আমার মনে হয় আঁখি সংক্রান্ত বিষয়ে আলাপ করতে চান। এক পীরের সন্ধান পাওয়া গেছে, নাম ময়লা বাবা, সারা গায়ে ময়লা মেখে বসে থাকেন। তাঁর সঙ্গে একটু দেখা করা দরকার। মিস্তির আলী সাহেবের ঠিকানা পাওয়া গেছে। ভদ্রলোকের সঙ্গে কথা বলার ইচ্ছা। উনি কথা বলবেন কিনা কে জানে। যুক্তিসঙ্গত কারণ উপস্থিত না করলে উনি কথা বলবেন বলে মনে হয় না। এই ধরনের মানুষেরা যুক্তির বাইরে পা দেন না। তারা জানেন অ্যান্টি লজিক হচ্ছে লজিকেরই উল্টো পিঠ। হিমু সাহেব, জি। আপনার চা নিন। চায়ে আপনি ক চামচ চিনি খান? যে যত চামচ দেয় তত চামচই খায়। আমার কোনো কিছুতেই কোনো বাঁধা ধরার নিয়ম নেই। আমি 1 চামচ চিনি দিয়েছি। খুব ভালো করেছেন, এবং চা অসাধারণ হয়েছে। গরম মশলা দিচ্ছেন মনে হচ্ছে? হ্যাঁ, সামান্য দিয়েছি। 1 দানা এলাচ, 1 চিমটি জাফরান, ফ্লেভারের জন্য দেয়া। খুব ভালো করেছেন। আমার স্ত্রী চা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করত। কমলা লেবুর খোসা শুকিয়ে রেখে দিত, মাঝে মাঝে চায়ে সামান্য কমলা লেবুর খোসা দিয়ে দিত। অসাধারণ টেস্ট। কমলা লেবুর শুকনো খোসা আমার কাছে আছে, একদিন আপনাকে খাওয়াবো। জি আচ্ছা, একটা কথা, আপনার স্ত্রী কি এই বাড়িতেই থাকেন? মানে ভূত হবার পর আপনার সঙ্গেই আছেন? ইয়াসমিন প্রসঙ্গে ভূত প্রেত এই জাতীয় শব্দ দয়া করে ব্যবহার করবেন না। জি আচ্ছা, করব না। উনি কি এখন আশেপাশেই আছেন? হ্যাঁ। তার উপস্থিতি আপনি বুঝতে পারেন? পারি। আমি কি তার সঙ্গে কথা বলতে পারি? আপনি কথা বললে সে শুনবে। সে আপনার সঙ্গে কথা বলবে কি না তা তো জানি না। সে মীরার সঙ্গেই কথা বলে না। মীরা তার নিজের মেয়ে। আমি আপনার স্ত্রীকে কিছু কথা বলতে চাচ্ছিলাম। কিভাবে বলবো? বাতি নিভিয়ে বলতে হবে? বাতি নেভাতে হবে না, যা বলার বলুন, সে শুনবে। সম্বোধন করবে মানে কি বলবো? ভাবি ডাকবো? হিমু সাহেব, আপনি পুরো ব্যাপারটা খুব হালকাভাবে নেবার চেষ্টা করছেন। এটা ঠিক না। আমার স্ত্রীকে আপনার যদি কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করুন, আমি তার কাছ থেকে জবাব এনে দিচ্ছি। চা শেষ করে নি। চা খেতে খেতে যদি ওনার সঙ্গে কথা বলি, উনি হয়তো এটাকে বেয়াদবি হিসেবে নেবেন। আবারও রসিকতা করছেন। আর করবো না। আমি চায়ে বেশ চুমুক দিয়ে ঘরের ছাদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললাম, আমার ভালো নাম হিমালয়, ডাকনাম হিমু। সবাই এখন আমাকে এই নামে চেনে। আমাকে বলা হয়েছে মীরার মৃতা মা এই বাড়িতে উপস্থিত আছেন। আমি এর আগে কোনো মৃত মানুষের সঙ্গে কথা বলিনি। আমি জানি না তাদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। আমার কথাবার্তায় যদি কোনো বেয়াদবি প্রকাশ পায়, দয়া করে ক্ষমা করে দেবেন। আমি আপনার কাছ থেকে একটা ব্যাপার জানতে চাচ্ছি। আমি এক রাতে প্রচণ্ড ভয় পেয়েছিলাম। কি দেখে ভয় পেয়েছিলাম সেটা কি আপনি বলতে পারবেন? কথা শেষ করে মিনিট 5 চুপচাপ বসে রইলাম। আশরাফুজ্জামান সাহেবও চুপচাপ বসে আছেন। তার চোখ বন্ধ। মনে হয় তিনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমন্ত মানুষের মতো তিনি ধীরে ধীরে শ্বাস ফেলছেন। তার ঘুম ভাঙবার জন্য আমি শব্দ করে কাশলাম। তিনি চোখ মেললেন না, তবে নড়ে চড়ে বসলেন। আমি বললাম, উনি কি আমার কথা শুনতে পেয়েছেন? পেয়েছে। উত্তরে কি বললেন? সে এই প্রসঙ্গে কিছু বলতে চায় না। আমি আজ বিদায় নিচ্ছি। মীরাকে বলবেন আমি এসেছিলাম। আর একটু বসুন, মীরা চলে আসবে। তার বান্ধবী জন্মদিনে গিয়েছে, বলে গেছে 8টার মধ্যে চলে আসবে। 8টা বাজতে আর মাত্র 5 মিনিট। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, আজ মীরা আসতে অনেক দেরি করবে। 12টা 1টা বেজে যেতে পারে। কাজেই অপেক্ষা করা অর্থহীন। আশরাফুজ্জামান সাহেব ভুরু কুঁচকে তীক্ষ্ণ গলায় বললেন, দেরি করবে বলছেন কেন? আমার মনে হচ্ছে দেরি হবে। এক ধরনের ইনটিউশন। আমার ইনটিউশন ক্ষমতা প্রবল। ভদ্রলোক অবিশ্বাসীর দৃষ্টিতে তাকাচ্ছেন। আমি বললাম, আপনি ওভাবে তাকাচ্ছেন কেন? আপনি যা বলছেন আমি বিশ্বাস করেছি। আমার কথা আপনি বিশ্বাস করছেন না কেন? মীরা কখনো রাত 8টার পর বাইরে থাকে না। আমার এখানে টেলিফোন নেই। দেরি হলে টেলিফোনে খবর দিয়ে সে আমায় দুশ্চিন্তা দূর করতে পারবে না বলেই কখনো দেরি করবে না। আপনি 8টা পর্যন্ত অপেক্ষা করে দেখুন। কমলা লেবুর খোসা দিয়ে 1 কাপ চা বানিয়ে দিই, খেয়ে দেখুন। অন্য সময় এসে খেয়ে যাব। আমার খুব কিছু জরুরি কাজ আছে, আজ রাতের মধ্যেই সারতে হবে। আমি রাস্তায় নামলাম। প্রথমে যাব বড় ফুপুর কাছে।
ছেলের বিয়ে ভাঙা শোকে তিনি সামলে উঠেছেন কি না কে জানে। মেয়ের বিয়ে ভাঙা শোক সামলানো যায় না, ছেলের বিয়ে ভাঙার শোক ক্ষণস্থায়ী হয়। এইসব ক্ষেত্রে ছেলের মা একটু বোধহয় খুশিও হন। ছেলে আর কিছুদিন রইল তার ডানার নিচে। ছেলের বিয়ে নিয়ে এত ভাবারও কিছু নেই। মেয়েদের বিয়ের বয়স পার হয়ে যায়, ছেলেদের বিয়ের বয়স পার হয় না। বড় ফুপু বিছানায় লম্বা হয়ে শুয়ে আছেন। তার মাথার নিচে অয়েল ক্লথ, তার মাথায় পানি ঢালা হচ্ছে। বিভ্রান্ত হবার মতো কোনো দৃশ্য না। যারা বড় ফুপুর সঙ্গে পরিচিত তারা জানে মাথায় পানি ঢালা তার হবি বিশেষ। তিনি খুব আপসেট। মাথার পানি ঢেলে তাকে ঠিক করা হচ্ছে, এটা তিনি মাঝে মধ্যেই প্রমাণ করতে চান। আমি ঘরে ঢুকেই বললাম, ফুপু কি খবর? ফুপু ক্ষীণ স্বরে বললেন, কে? এটাও তার অভিনয়ের একটা অংশ। তিনি বোঝাতে চাচ্ছেন যে তার অবস্থা এতই খারাপ যে তিনি আমাকে চিনতে পারছেন না। মাথায় পানি ঢালা হচ্ছে, ব্যাপার কি ফুপু? তুই কিছু জানিস না? আমাদের সবার তো কাপড় খুলে ন্যাংটা করে ছেড়ে দিয়েছে। কে? বাদলের শ্বশুর বাড়ির লোকজন। রাত 11টা পর্যন্ত বসিয়ে রেখে মেয়ে দেয়নি। ও এই ব্যাপার। বড় ফুপু ঝপাং করে উঠে বসলেন। যে পানি ঢালছিল তার হাতের এম নষ্ট হওয়ায় পানি চারিদিকে ছড়িয়ে গেল। বড় ফুপু হুঙ্কার দিয়ে বললেন, এটা সামান্য ব্যাপার? তোর কাছে এটা সামান্য ব্যাপার? ব্যাপার খুবই গুরুতর। মেয়ে মার সঙ্গে রাগ করে বান্ধবীর বাড়ি চলে গেছে, এখন করা যাবে কি? আজকালকার মেয়ে এরা কথায় কথায় মাদের সঙ্গে রাগ করে। মেয়ে রাগ করে বান্ধবীর বাড়ি চলে গেছে, এই গাঁজাখুরি গল্প তুই বিশ্বাস করতে বলিস? তুই ঘাস খাস বলে আমিও ঘাস খাই? মেয়েকে ওরাই লুকিয়ে রেখেছে, তাই নাকি? অবশ্যই তাই। শুধু শুধু লুকিয়ে রাখবে কেন? সেটা তুই জেনে দে। আমি কিভাবে জানবো? তুই ওদের বাসায় যাবি, মেয়ের সঙ্গে কথা বলবি, ব্যাপার কি সব জেনে আসবি। মেয়ের বাবাকে বলবি ঝেড়ে কাশতে। আমি সব জানতে চাই। জেনে লাভ কি? লাভ আছে। আমি ওদের এমন শিক্ষা দেব যে 3 জন্মে ভুলবে না। শিক্ষা দিয়ে কে হবে? তুমি তো আর স্কুল খুলে বসনি। তোর গা জ্বালা কথা আমার সঙ্গে বলবি না। তোকে যা করতে বলছি করবি। এক্ষুনি চলে যা। ওদের গোপন কথা ওরা আমাকেই বা শুধু শুধু বলবে কেন? তুই ভুজুং ভাজুং দিয়ে মানুষকে ভোলাতে পারিস। ওদের কাছ থেকে খবর বের করে আন, তারপর দেখ আমি কি করি। করবেটা কি? মানহানির মামলা করব। আমি সাদেককে বলে দিয়েছি, এর মধ্যে মনে হয় করাও হয়ে গেছে। মেয়ের বাপ আর মামাটাকে জেলে ঢোকাবো। তার আগে আমার সামনে এসে দুজনে দাঁড়াবে, কানে ধরে 10 বার উঠবোস করবে। তোমার বেয়াই তোমার সামনে কানে ধরে উঠবোস করবে, এটা কি ঠিক হবে? বিবাহ সম্পর্কিত আত্মীয় অনেক বড় আত্মীয়। তারা আমার আত্মীয় হলো কখন? হয়নি, হবে। হিমু, তুই কি আমার সঙ্গে ফাজলামি করছিস? না, ফাজলামি করছি না। কোনো একটা সমস্যায় বিয়ে হয়নি, সেই সমস্যার সমাধান হয়ে গেলে বিয়ে হতে আপত্তি কি? তাছাড়া কি? বাদলের মন ওই মেয়ের কাছে পড়ে আছে। বাদলের মন ওই মেয়ের কাছে? কি বলছিস তুই? যে মেয়ে লাথি দিয়ে তাকে নর্দমায় ফেলে দিল, যে তাকে ন্যাংটো করিয়ে দিল এত মানুষের সামনে, তার কাছে যা পাওয়া যায় না তার প্রতি আকর্ষণ বেড়ে যায়। বাদল যদি কোনোদিন এই মেয়ের নাম মুখে আনে, তাকে আমি জুতো পেটা করব। জুটিয়ে আমি তার রস নামিয়ে দেব। জুতো পেটা করেও লাভ হবে না ফুপু। আমি বরং দেখি জোড়াতালি দিয়ে কিছু করা যায় কিনা। বাদল আঁখির টেলিফোন নাম্বার দিয়েছে, যোগাযোগ করে দেখি। বাদল তোকে ওই মেয়ের টেলিফোন নাম্বার দিয়েছে? হ্যাঁ, দুধ কলা দিয়ে আমি তো দেখি কাল সাপ পুষেছি। তাই তো মনে হচ্ছে যে মেয়ে তোমাদের সবাইকে ন্যাংটো করে ছেড়ে দিয়ে মজা দেখছে, তার জন্য এত ব্যাকুলতা। তার টেলিফোন নাম্বার নিয়ে ছোটাছুটি। বড় ফুপুর রাগ চরমে উঠে গিয়েছিল। তিনি বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে রাগ সামলালেন। থমথমে গলায় বললেন, হিমু শোন, বাদল যদি এ মেয়ের কথা মুখে আনে, তাকে আমরা ত্যায্য পুত্র করব। এই কথাটা তুই তাকে বলবি। এক্ষুনি বলছি। বাদল বাসায় নেই, কোথায় যেন গেছে। তুই বসে থাক, বাদলের সঙ্গে কথা না বলে যাবি না। আচ্ছা, যাব না। বাদল গেছে কোথায়? জানি না। আঁখিদের বাসায় চলে যায়নি তো? বড় ফুপু রক্তচক্ষু করে তাকাচ্ছেন। এইবার বোধহয় তাঁর ব্লাড প্রেসার সত্যি সত্যি চড়েছে। অকারণে মানুষের চোখ এমন লাল হয় না। ফুপু, তুমি শুয়ে থাকো, তোমার মাথায় পানি টানি দেয়া হোক। আমি বাদলের সঙ্গে কথা না বলে যাচ্ছি না। ফুপা কোথায়? আর কোথায়, ছাদে। আমি ছাদের দিকে রওনা হলাম। আজ বুধবার, ফুপার মদ্যপান দিবস। তার ছাদে থাকারই কথা। ফুপু অয়েল ক্লথে মাথা রেখে আবার শুয়েছেন। বিপুল উৎসাহে তার মাথায় পানি ঢালা হচ্ছে। ফুপা ছাদেই আছেন। তাকে যেন আনন্দিত বলেই মনে হলো। জিনিস মনে হয় পেটে পড়েছে, এবং ভালো ডোজেই পড়েছে। তার চোখে মুখে উদাস এবং শান্তি শান্তি ভাব। কে? হিমু? জি। আছিস কেমন হিমু? জি ভালো। কেমন ভালো? বেশি, কম না মিডিয়াম? মিডিয়াম। আমার মনটা খুবই খারাপ হিমু। কেন?
বাদলের বিয়েতে তো তুই যাসনি, বিরাট অপমানের হাত থেকে বেঁচে গেছিস। তারা বিয়ে দেয়নি, মেয়ে নিয়ে লুকিয়ে ফেলেছে। বলেন কি? বানোয়াটি গল্প ফেঁদেছে। মেয়ে নাকি রাগ করে বান্ধবীর বাড়ি চলে গেছে। এটা কি বিশ্বাসযোগ্য কথা? যার বিয়ে সে রাগ করে বান্ধবীর বাড়ি যাবে? আজকালকার ছেলে মেয়ে এদের সম্পর্কে কিছুই বলা যায় না। এটা তুই অবশ্যই ঠিক বলেছিস। আমাদের সময় আর বর্তমানের সময় এক না। সোসাইটি চেঞ্জ হচ্ছে। ঘরে ঘরে এখন ভিসিআর, ডিশ অ্যান্টেনা এসব দেখে শুনে ইয়াং ছেলে মেয়েরা নানান ধরনের ড্রামা করা শিখে নিয়েছে। বিয়ের দিন রাগ করে বান্ধবীর বাড়ি চলে যাওয়া সেই ড্রামারই একটা অংশ। ভালো বলেছিস হিমু, ওয়েল সেড। এখন মনে হচ্ছে মেয়েটা আসলেই রাগ করে বান্ধবীর বাড়িতে গেছে। ছেলের বিয়ে হয়নি বলে আপনার লজ্জার মধ্যে পড়েছেন, তাই তো? ওদের লজ্জা তো আরো বেশি, মেয়ের বিয়ে হলো না। অবশ্যই অবশ্যই। ভাগ্যিস মুসলমান পরিবারের মেয়ে। হিন্দু মেয়ে হলে তো দু পাড়া হয়ে যেত, দু পড়া। হ্যাঁ, এই মেয়ের আর বিয়েই হতো না। হিমু, ছেলেরা হচ্ছে হাঁসের মতো, গায়ে পানি লাগে না, আর মেয়েরা হচ্ছে মুরগির মতো, এক ফোঁটা পানিও তাদের গায়ে লেপটে যায়। আঁকি মেয়েটার জন্য খুবই মায়া হচ্ছে রে হিমু। মায়া হওয়াটাই তো স্বাভাবিক। ওই দিন অবশ্যই খুবই রাগ করেছিলাম, ভেবেছিলাম মানহানির মামলা করব। আপনার মতো মানুষ মানহানির মামলা কিভাবে করে? আপনি তো গ্রামের মামলাবাজ মোড়ল না, আপনি হচ্ছেন হৃদয়বান একজন মানুষ। ভালো কথা বলেছিস হিমু। হৃদয়বান কথাটা খুব খাঁটি বলেছিস। গাড়ি করে যখন আমি শেরাটন হোটেলের কাছে ফুলওয়ালি মেয়েগুলির ফুল নিয়ে আসে, ধমক দিতে পারি না, কিনে ফেলি। ফুল নিয়ে আমি করব কি বল? তোর ফুপুকে যদি দিই সে রেগে যাবে, ভাববে আমার ব্রেন ডিফেক্ট হয়েছে, কাজেই নর্দমায় ফেলে দিই। একবার তোর ফুপুকে ফুল দিয়েছিলাম, সে বিরক্ত হয়ে বলেছিল, ঢং করো কেন? তাই নাকি? এইসব দুঃখের কথা বলে কি হবে, বাদ দে। জি আচ্ছা, বাদ দিচ্ছি। তোর দুই বন্ধু এখনো আসছে না কেন বলতো? আমি বিস্মিত হয়ে বললাম, ওদের কি আসবার কথা নাকি? আসার কথা তো বটেই। ওদের আমার খুব পছন্দ হয়েছে, প্রতি বুধবারে আসতে বলেছি। ভেরি গুড কোম্পানি। ওরা যে আমাকে কি পরিমাণ শ্রদ্ধা করে সেটা না দেখলে কেউ বিশ্বাস করবে না। ফুপু বলছিলেন ওরা নাকি ন্যাংটা হয়ে ছাদে নাচানাচি করছিল। ফুপা গ্লাসে একটা লম্বা টান দিয়ে বললেন, তোর ফুপু বিন্দুতে সিন্ধু দেখে, কাশির শব্দ শুনে ভাবে যক্ষা। ওই রাতে কিছুই হয়নি, বেচারাদের গরম লাগছিল। আমি বললাম শার্ট খুলে ফেলো, গরমে কষ্ট করার মানে কি? ওরা শার্ট খুলেছে, আমিও খুলছি, ব্যাস। ও আচ্ছা। হিমু, তোর বন্ধু দুজন দেরি করছে কেন? এইসব জিনিস একা একা খাওয়া যায় না। খেতে খেতে মন খুলে কথা না বললে ভালো লাগে না। দুধ একা খাওয়া যায়, কিন্তু ড্রিঙ্কসের বন্ধু বান্ধব লাগে। আসতে যখন বলেছেন অবশ্যই আসবে। তুই বরং এক কাজ কর, ঘরের বাইরের রাস্তায় দাঁড়িয়ে থাক। ওরা হয়তো বাসার সামনে দিয়ে ঘোরাঘুরি করছে, বাসা চিনতে পারছে না বলে ঢুকতে পারছে না। গেট দিয়ে সোজা ছাদে নিয়ে আসবি। তোর ফুপুর জানার দরকার নেই, দুটো নিতান্তই গো বেচারা ভদ্র ছেলে, অথচ তোর ফুপু ওদের বিষ দৃষ্টিতে দেখেছে। আই ডোন্ট নো ভাই, শাস্ত্রে বলে না, নারী চরিত্র না জানান্তি কুত মনুষ্যা, ওই ব্যাপার আর কি। হিমু, এই ইয়াং ফ্রেন্ড, রাস্তায় গিয়ে ওদের জন্য একটু দাঁড়া, যা যা। জি আচ্ছা। আমি নিচে নেমে দেখি ফুপুর মাথায় পানি ঢালাঢালি শেষ হয়েছে। তিনি গম্ভীর মুখে বসার ঘরে বসে আছেন। তার সামনে তার চেয়েও 3 ডবল গম্ভীর মুখে অন্য একজন বসে আছে। আমি দরজা খুলে রাস্তায় চুপি চুপি নেমে যাব। ফুপু গম্ভীর গলায় বললেন, এই হিমু, শুনে যা। আমি পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে সাদেক, হাইকোর্টে প্র্যাকটিস করে। আমার দূর সম্পর্কের ভাই হয়, ভয়ঙ্কর কাজের ছেলে। মানহানির মামলা ঠুকতে বলেছিলাম, এখন এমন মামলা সাজিয়েছে। কাল মামলা দায়ের করা হবে, তারপর দেখবি কত গমে কত আটা। সাদেক, তুমি হিমুকে মামলার ব্যাপারটা বলো। সাদেক বিরক্ত মুখে বললেন, ওনাকে শুনিয়ে কি হবে? শোনাও না, হিমু আমাদের নিজের লোক। মামলাটা কি সাজানো হয়েছে সে শুনুক, কোনো সাজেশন থাকলে দিক। এই হিমু, বসে ভালো করে শোন। সাদেক, তুমি গুছিয়ে বলো। সাদেক সাহেব গম্ভীর গলায় বললেন, শুধু মানহানির মামলা তো তেমন জোরালো হয় না, সাথে আরও কিছু অ্যাড করেছে। আমি কৌতূহলী হয়ে বললাম, কি অ্যাড করেছেন? সাদেক সাহেব ভারী গলায় বললেন, অ্যাড করেছি কনেপক্ষ ভাড়াটে গুন্ডার সহায়তায় কোনো রকম
পূর্ব উস্কানি ছাড়া ধারালো অস্ত্র শস্ত্র যেমন লোহার রড কিরিচ সহ বরযাত্রীদের উপর আচমকা চড়াও হয়। বরযাত্রীদের দ্রব্য সামগ্রী যেমন মানিব্যাগ, রিস্ট ওয়াচ লুণ্ঠন করে, মহিলাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। পূর্ব পরিকল্পিত এই আক্রমণে বরসহ 3 জন গুরুতর আহত হয়। তাহারা বর্তমানে চিকিৎসাধীন আছেন। বরযাত্রীদের 2টি গাড়িরও প্রভূত ক্ষতি সাধন করা হয়, একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এই আর কি, এই সব ডিটেল দেওয়া হবে। আমি হতভম্ব হয়ে বললাম, বলেন কি? সাদেক সাহেব তৃপ্তির হাসি হেসে বললেন, সাজানো মামলা অরিজিনালের চেয়েও কঠিন হয়। অরিজিনাল মামলায় আসামি প্রায়ই খালাস পেয়ে যায়, সাজানো মামলায় কখনো পায় না। কথা হলো এভিডেন্স ঠিক মতো প্লেস করতে হবে। এভিডেন্স পাবেন কোথায়? বাংলাদেশে এভিডেন্স কোনো সমস্যা না। মার খেয়ে পা ভেঙেছে চান, পা ভাঙা লোক পাবেন, এক্সরে রিপোর্ট পাবেন, রেডিওলজিস্টের সার্টিফিকেট পাবেন। টাকা খরচ করলে 2 নম্বরী জিনিস সবই পাওয়া যায়। বড় ফুপু বললেন, টাকা আমি খরচ করব, জোঁকের মুখে আমি নুন ছেড়ে দেব। সাদেক মামলা শক্ত করার জন্য তোমার যা যা দরকার সেই করো। দরকার হলে আমি আমার বাড়ি গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে বলবো ওরা পুড়িয়ে দিয়েছে। আর তা লাগবে না, পুরনো গাড়ির দোকানের থেকে ভাঙা একটা গাড়ি এনে আগুন লাগিয়ে দিলেই হবে। তবে গাড়ির ব্লু বুক লাগবে, এটা বেশি কোনো ব্যাপার না। ফুপু তৃপ্তির নিঃশ্বাস ফেলে বললেন, তুমি থাকায় ভরসা পাচ্ছি, ওদের আমি তুর্কি নাচন নাচিয়ে ছাড়বো। সাদেক সাহেব বললেন, বাদলকে একটু দরকার, ওকে ব্যাকডেট দিয়ে একটা ভালো ক্লিনিকে ভর্তি করিয়ে দিতে হবে। মার খাবার পর মাথায় আঘাত পেয়ে আন্ডার অবজারভেশন আছে, এটা প্রমাণ করার জন্য দরকার। কিছু এক্সরে করারও দরকার। ফুপু উজ্জ্বল মুখে বললেন, তুমি অপেক্ষা করো, বাদল আসুক, আজই তাকে ক্লিনিকে ভর্তি করিয়ে দেব। মাছ দেখেছে, বড়শি দেখেনি। ফুপু প্রবল উৎসাহে মামলার সূক্ষ্ম বিষয় নিয়ে সাদেক সাহেবের সঙ্গে কথা বলতে লাগলেন। আমি নাকটা ঝেড়ে আসি ফুপু বলে বের হয়ে লম্বা লম্বা পা ফেলে উধাও হলাম। সাদেক সাহেব ভয়াবহ ব্যক্তি। আমি উপস্থিত থাকলে পা ভাঙা ফরিয়াদি হিসেবে আমাকেও হাসপাতালে ভর্তি করিয়ে দিতে পারেন। মামলা আরও পোক্ত করার জন্য মুগুর দিয়ে পা ভেঙে ফেলাও বিচিত্র না। পথে নেমেই মোফাজ্জল এবং জহিরুলের সঙ্গে দেখা। ওরা ঘোরাঘুরি করছে। আমাকে দেখে অকুলে কুল পাওয়ার মতো ছুটে এলো। এই হিমু ভাই না? স্যারের বসাটা একটু ভুলে গেছি, স্যার আসতে বলেছিলেন। এই বাড়ির ভেতরে ঢুকবে না, গেট দিয়ে সোজা ছাদে চলে যান। এই স্যারের শরীর কেমন হিমু ভাইয়া? শরীর ভালো। এই ফেরেস্তার মতো আদমি, ওনার মতো মানুষ হয় না। স্যারের জন্য একটা পাঞ্জাবি এনেছি, খুব ভালো করেছেন। দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করবেন না, চলে যান। তারা গেটের ভেতরে ঢুকে পড়ল। রাত 10টার মতো বাজে। মীরাদের বাড়িতে একবার উঁকি দিয়ে যাব কিনা ভাবছি। মীরা ফিরেছে কিনা দেখে যাওয়া দরকার। মীরার বাবা ঘরের বাইরের বারান্দায় বসে আছেন। আমাকে দেখে উঠে এলেন। আমি বললাম, মীরা এখনো ফেরেনি? তিনি হাহাকার মেশানো গলায় বললেন, জি না। চিন্তা করবেন না, চলে আসবে। এখন মাত্র 10:40, 12টা 12:30টার দিকে চলে আসবে। ভদ্রলোক অদ্ভুত চোখে তাকাচ্ছেন। তিনি এখন পুরোপুরি বিভ্রান্ত। আমি আবারও পথে নামলাম। গা ঘেঁষে কোনো গাড়ি যদি হার্ড ব্রেক করে তাহলে চমকে ওঠাই নিয়ম। শুধু চমকে ওঠা না, চমকে পেছন ফিরতে হবে। এরকম পরিস্থিতির মুখোমুখি আমি মাঝে মধ্যেই হই। রূপা এই কাণ্ডটা সবচেয়ে বেশি করে। গাড়ি নিয়ে হুট করে পা ঘেঁষে দাঁড়াবে এবং বিকট শব্দে হর্ন দেবে। ভেতরে ভেতরে চমকালেও বাইরে প্রকাশ করি না। কিছুই ঘটেনি ভঙ্গিতে হাঁটতে থাকি যতক্ষণ গাড়ির ভেতর থেকে চেঁচিয়ে কেউ না ডাকে। এবারও তাই করলাম। ঘ্যাস করে গা ঘেঁষে গাড়ি থেমেছে। হর্ন দেওয়া হচ্ছে। আমি নির্বিকার ভঙ্গিতে সামনে এগুচ্ছি। হিমু সাহেব, এই যে হিমু সাহেব। আমি তাকালাম। স্টিয়ারিং হুইল ধরে অপরিচিত একটা মেয়ে বসে আছে। মেয়েটার মাথায় ইরানি মেয়েদের মতো রঙিন ঝলমলে স্কার্ফ। মেয়েটিকে দেখাচ্ছেও ইরানিদের মতো। আমাকে চিনতে পারছেন না? জি না। সে কি, ভালো করে দেখুন তো। আমি ভালো করে দেখেও চিনতে পারলাম না। বাংলায় কথা বলে কোনো ইরানি তরুণের সঙ্গে আমার পরিচয় নেই। আমি ফারজানা। ও বলছেন, তার মানে এখনও চিনতে পারেননি? আমি ডাক্তার, আপনার চিকিৎসা করেছিলাম। ওই যে ভয় পেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। এখন চিনতে পেরেছি। আপনি ড্রেস অ্যাজ ইউ লাইক প্রতিযোগিতা করছেন নাকি? ইরানি মেয়ে সেজেছেন? ডাক্তাররা সাজতে পারবে না এমন কোনো আইন আছে? না, আইন নেই। আপনার যদি তেমন কোনো কাজ না থাকে তাহলে উঠে আসুন। আমি গাড়িতে উঠলাম। ফারজানা বলল, আমি খুবই আনাড়ি ধরনের ড্রাইভার। আজই প্রথম সাহস করে একা একা বের হয়েছি। আপনার কাজ হলো সামনের দিকে লক্ষ্য করা, যথাসময়ে আমাকে ওয়ার্নিং দেওয়া। পারবেন না? পারবো। এক কাজ করলে কেমন হয়?
ভিড়ের রাস্তা ছেড়ে ফাঁকা রাস্তায় চলে যায়। ঢাকা শহরে ফাঁকা রাস্তা কোথায়? হাইওয়েতে উঠবেন? হাইওয়েতে কখনো উঠিনি। চলুন আজ ওঠা যাক, ময়মনসিংহের দিকে যাওয়া যাক। পথে ভদ্র টাইপের একটা জঙ্গল পড়বে, গাড়ি পার্ক করে আমরা জঙ্গলে ঢুকে পড়তে পারি। জঙ্গলে ঢুকবো কেন? ঢুকতে না চাইলে ঢুকবেন না, আমরা জঙ্গল পাশে ফেলে হোঁস করে চলে যাব। আপনার পায়ে স্যান্ডেল নেই? স্যান্ডেল কি ছিঁড়ে গেছে? গাড়ি চালাতে চালাতে পায়ের দিকে তাকাবেন না, এমনিতেই আপনি আনাড়ি ড্রাইভার। খুব আনাড়ি কি মনে হচ্ছে? না, খুব আনাড়ি মনে হচ্ছে না। আপনি কি জানেন হাসপাতাল থেকে আপনি চলে যাবার পর বেশ কয়েকবার আপনার কথা আমার মনে হয়েছে। আপনার এক আত্মীয়ের টেলিফোন নাম্বার ছিল, বোধহয় আপনার ফুপা। তাকে আমি টেলিফোনও করলাম, তিনি বেশ খারাপ ব্যবহার করলেন। ধমক দিলেন? ধমক দেওয়ার মতোই তিনি বললেন, আমাকে টেলিফোন করেছেন কেন? হিমুর ব্যাপারে আমি কিছু জানি না, আর কখনো টেলিফোন করে বিরক্ত করবেন না বলেই খট করে রিসিভার নামিয়ে রাখলেন। আমি হাসলাম। ফারজানা বলল, হাসছেন কেন? আপনার গাড়ি চালানো খুব ভালো হচ্ছে, এই জন্যই হাসছি। আমরা কি ময়মনসিংহের দিকে যাচ্ছি? হ্যাঁ। যে জঙ্গলের কথা বলছেন সেখানে কি চা পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে, পোষা জঙ্গল, সবই পাওয়া যায়। যখন মেডিকেল কলেজের ছাত্র ছিলেন তখন পিকনিক করতে আসেননি? আমি পড়াশোনা দেশে করিনি, আমার এমডি ডিগ্রি বাইরের। বাংলা তো খুব সুন্দর বলছেন। আমার মা ছিলেন বাঙালি। ছিলেন বলছেন কেন? ছিলেন বলছি কারণ তিনি এখন নেই। তার খুব শখ ছিল তার মেয়ে দেশে ফিরে দেশের মানুষের সেবা করবে। আমি বাংলাদেশে কাজ করতে এসেছি মার ইচ্ছা পূরণের জন্য। আমি ভেবে রেখেছি এদেশে 5 বছর কাজ করব, তারপর ফিরে যাব। ক বছর পার করেছেন? 3 বছর কয়েক মাস। দাঁড়ান, এক্স্যাক্ট ফিগার বলছি, 3 বছর 4 মাস। বাংলাদেশে কাজ করতে কেমন লাগছে? মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে। এদেশের কিছু মজার ব্যাপার আছে। এই বিনয়কে এদেশে দুর্বলতা মনে করা হয়, বদমেজাজকে ব্যক্তিত্ব ভাবা হয়, মেয়ে মাত্রকেই অল্প বুদ্ধি ভাবা হয়। মেয়ে ডাক্তার বললেই সবাই ভাবে দাত্রী, যারা বাচ্চা ডেলিভারি ছাড়া আর কিছু জানে না। বাচ্চা ডেলিভারি ছাড়া আপনি আর কি জানেন? আমি একজন নিউরোলজিস্ট। আমার কাজকর্ম মানুষের মস্তিষ্ক নিয়ে। আপনার প্রতি আমার আগ্রহের এটাও একটা কারণ। যে কোনো কারণেই হোক, আপনি প্রচণ্ড ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। জ্বরের ঘোরে আপনি প্রলাপ বকতেন, সেসব আমি শুনেছি। কিছু ম্যাগনেটিক টেপে রেকর্ড করাও আছে। রেকর্ড করেছেন? জি, রেকর্ড করেছি। খুব ইন্টারেস্টিং। আসলে আপনার উচিত একজন ভালো কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলা। বাংলাদেশে ভালো সাইকিয়াট্রিস্টও আছে না? আছেন একজন? একজন কেন, অনেক তো থাকার কথা। একজনের নাম খুব শুনি, মিসির আলী সাহেব। ওনার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করুন, প্রয়োজন মনে করলে আমিও যাব। আপনার এত আগ্রহ কেন? আমার আগ্রহের কারণ আছে, সেটা আপনাকে বলা যাবে না। ভালো কথা, আপনার সেই বিখ্যাত জঙ্গল আর কত দূর? এসে গেছি, মোড়টা পার হলেই জঙ্গল। জঙ্গলে আরেক দিন গেলে কেমন হয়? আজ ইচ্ছে করছে না। খুব ভালো হয়, শুধু একটা কাজ করুন, আমাকে নামিয়ে দিয়ে যান। এসেছি যখন জঙ্গল দেখে যাই। সত্যি নামতে চান? হ্যাঁ চাই। ফিরবেন কিভাবে? ফেরা কোনো সমস্যা না, বাস পাওয়া যায়। ফারজানা দ্বিতীয় প্রশ্ন করল না, আমাকে নামিয়ে দিয়ে গেল। আমি শালবনে ঢুকে পড়লাম। পিকনিক পার্টি এড়িয়ে আমি ঢুকে পড়লাম গভীর জঙ্গলে। জঙ্গল সম্পর্কে আমার বাবার দীর্ঘ উপদেশ আছে, যখনই সময় পাইবে তখনই বনভূমিতে যাইবার চেষ্টা করিবে। বৃক্ষের সঙ্গে মানব শ্রেণীর বন্ধন অতি প্রাচীন। আমার ধারণা আদি মানব এক পর্যায়ে বৃক্ষের সহিত কথোপকথন করিত। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের এই ক্ষমতা নষ্ট হইয়াছে। তবে সাধনায় ফল হয়। মন কেন্দ্রীভূত করিতে যদি সক্ষম হও, তবে বৃক্ষের সহিত যোগাযোগেও সক্ষম হইবে। বৃক্ষরাজ তোমাকে এমন অনেক জ্ঞান দিতে সক্ষম হইবে, যে জ্ঞান এমনিতে তুমি কখনো পাইবে না।